প্রাচীন ভারতের ইতিহাস অ্যানসেন্ট ইন্ডিয়ান থেকে ওয়ান লাইনার হিসেবে দেখে নেব। বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো এসেছিল। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা জারি করেছিল ইন্দ্র গ্রিকরা। তারপরে হচ্ছে বিন্দুসার, যে মৌর্য বংশের একজন শাসক ছিলেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে পাণিনির লেখা সংস্কৃত ব্যাকরণ, যেটি তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। এর কিছু নির্বাচিত নিয়মের উপর ধারাভাষ্য গ্রন্থটি হলো পতঞ্জলির লেখা। তাহলে পাণিনির লেখা হলো যেটা সংস্কৃত ব্যাকরণ বই, যার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, এবং ধারাভাষ্যটা হচ্ছে পতঞ্জলির লেখা, যেটা মহাভাষ্য গ্রন্থ নামে পরিচিত। হরপ্পা সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ বা তাম্র ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। নেক্সট হচ্ছে শক ক্যালেন্ডার অনুযায়ী শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে, সেটা হচ্ছে শক ক্যালেন্ডার শুরু হয়েছিল। প্রথম রাজেন্দ্র চোলের সময় চোল সাম্রাজ্যের অগ্রগতি হয়েছিল। প্রথম রাজেন্দ্র চোলের সময় চোল সাম্রাজ্যের সব থেকে বেশি অগ্রগতি হয়েছিল প্রথম রাজেন্দ্র চোলের সময়। তিনি গঙ্গাইকোন্ড চোল নামেও পরিচিত। উপগুপ্ত ছিলেন একজন অশোকের সমসাময়িক আধ্যাত্মিক শিক্ষক ছিলেন উপগুপ্ত। তারপরে দেখে নেব আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার সম্ভবত আমাদের পূর্বপুরুষরা আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে হোমো এরেক্টাসের একটি আবিষ্কার ছিল। আমাদের পূর্বপুরুষ হোমো এরেক্টাসের একটি আবিষ্কার হচ্ছে আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা বিষ্ণু শর্মা, যার লেখা হচ্ছে অর্থশাস্ত্র, এটা একটি রাজনৈতিক গ্রন্থ বা রাজনৈতিক গ্রন্থ। দ্বার সমুদ্র হলো হাইশালা স্থাপত্যের সবচেয়ে একটি পরিচিত উদাহরণ। দ্বার সমুদ্র হাইশালা যে স্থাপত্য কীর্তি, তার একটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি পরিচিত উদাহরণ হিসেবে পরিগণিত। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি, সেটা পাঠোদ্ধার করা হয়নি এখনো পর্যন্ত। তারপরে দেখে নেব আমরা সিন্ধু সভ্যতা হলো একটি নগর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু বৈদিক সভ্যতা ছিল সম্পূর্ণভাবে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। প্রথম কনিষ্ক দ্য গ্রেট ছিলেন কুষাণ রাজবংশের একজন সম্রাট। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যে সবথেকে প্রাচীনতম হচ্ছে ঋগ্বেদ। পাণ্ড্য রাজবংশের প্রধান কেন্দ্র ছিল মাদুরাই। পাণ্ডাদের রাজবংশের প্রধান কেন্দ্র ছিল মাদুরাই। জৈন সাহিত্যে আগামা নামে পরিচিত তারা হচ্ছে শ্বেতাম্বর জৈন। তারা হচ্ছে আগামা নামে পরিচিত ছিল জৈন সাহিত্যে। শ্বেতাম্বর এবং দিগম্বরের মধ্যে শ্বেতাম্বর হচ্ছে আগামা নামে পরিচিত ছিলেন। নেক্সট, সাংখ্য দর্শন হলো প্রাচীন ভারতীয় হিন্দু দর্শনের আস্তিক বা অর্থোডক্স পদ্ধতির মধ্যে অন্যতম, যেটা ছিল সাংখ্য দর্শন। এটাই ছিল হিন্দু দর্শনের একেবারে প্রাচীনপন্থী বা গোড়াপন্থী পদ্ধতির অন্যতম হচ্ছে সাংখ্য দর্শন। গোপাল বাংলার পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। গোপাল। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। তারপরে দেখে নেব গুপ্ত আমলে সর্বাধিক সংখ্যক মুদ্রার প্রচলন হয়েছিল। সবথেকে বেশি মুদ্রার প্রচলন হয়েছিল গুপ্ত আমলে। নেক্সট, চালুক্য সম্রাট দ্বিতীয় পুলকেশী 624 সালে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন। তাহলে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন এই সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট, এবং শিমুখ ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। তারপরে আমরা দেখে নেব আরও পরবর্তী কোয়েশ্চেন। তারা আরেকবার রিপিট। দ্বার সমুদ্র, যেটা হচ্ছে হৈশালা রাজবংশের রাজধানী ছিল দ্বার সমুদ্র, হৈশালার রাজধানী। পুষ্যভূতি ছিলেন থানেশ্বরের পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা। পুষ্যভূতি সিং ছিলেন পুষ্যভূতি রাজবংশের প্রতিষ্ঠাতা।
261 খ্রিস্টপূর্বাব্দে যেটা কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়ে। অবন্তিকা মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের প্রাচীনতম নাম হচ্ছে অবন্তিকা। ষোড়শ মহাজন পদের মধ্যে যেটা রয়েছে। কালিদাস ভারতবর্ষের শেক্সপিয়ার নামে পরিচিত ছিলেন। সংস্কৃত সাহিত্যে পতঞ্জলির অবদান ছিল সবথেকে উল্লেখযোগ্য। মহাভাষ্যের রচয়িতা তিনি। তারপরে হচ্ছে আচার্য আচার্য ব্রহ্মা এই যে কাব্যালঙ্কার মহাকাব্যের প্রথম গঠনমূলক লক্ষণ উপস্থাপন করেছিলেন আচার্য ব্রহ্মা। ঋগ্বেদ যুগের প্রাচীন সংগঠন হলো বিদাত বা বিদাথা। ঋগ্বেদ যুগের প্রাচীনতম যে সংগঠন তার নাম হচ্ছে বিদাথা বা বিদাত। সুদর্শন হ্রদ হলো প্রথম রুদ্র দমনের দ্বারা সংস্কারকৃত করা হয়েছিল যে হ্রদটি, তার নাম হচ্ছে সুদর্শন হ্রদ। সিন্ধু সভ্যতার লিপি এখনও পাঠোদ্ধার করা হয়নি, কিন্তু নেক্সট আমরা দেখে নেব সিন্ধু সভ্যতার লোকেরা মাতৃপূজা করত। সিন্ধু সভ্যতার লোকেরা, যেটা শহর কেন্দ্রিক সভ্যতা, এখানে মাতৃপূজার প্রচলন ছিল। চীনা পরিব্রাজক ফাহিয়ান চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে এসেছিলেন, বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে কিন্তু আমাদের ফাহিয়ান এসেছিল। তার লেখা গ্রন্থ হচ্ছে ফুকিও কিং। নেক্সট আমরা দেখে নেব দশমিকের সংখ্যা পদ্ধতি বা শূন্য, এগুলি আবিষ্কার করেছিলেন আর্যভট্ট। আর্যভট্টিয়া এবং সূর্য সিদ্ধান্ত এই দুটি গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্টিয়া এবং সূর্য সিদ্ধান্ত। এছাড়াও তিনি দশমিক ও শূন্য পাই ইত্যাদি আবিষ্কার করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের অনন্ত বর্মন চৌগঙ্গা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ অনন্ত বর্মন তিনি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা যে শ্রীগুপ্ত। সম্রাট আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার শাসক। সেন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। প্রথম সম্রাট অশোক ধম্মনীতি প্রচলন করেন। তার ধম্মনীতিটা হচ্ছে সম্রাট অশোকের। সিন্ধু সভ্যতার সুটকুডাটাই ঘোড়ার হাড় পাওয়া গেছে। সুটকুডাটা সিন্ধু সভ্যতার একটি সাইট, সেখানে কিন্তু ঘোড়ার হাড় পাওয়া গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য সবথেকে প্রাচীনতম ঐতিহাসিক সম্রাট, ভারতের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, এবং তাকে ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম ঐতিহাসিক সম্রাট হিসাবে চিহ্নিত করা হয়েছে। কাব্যমীমাংসা এই বইটি লিখেছিলেন রাজশেখর। কাব্যমীমাংসা রচয়িতা রাজশেখর। হর্ষবর্ধনের রাজত্বকালে কনৌজ উত্তর ভারতের একটি প্রধান শহর হয়ে উঠেছিল। হর্ষবর্ধনের আমলে কনৌজ সেটা কিন্তু প্রধান শহর হয়ে উঠেছিল। প্রাচীন ভারতীয় ইতিহাসে গুপ্ত যে যুগ, মানে শ্রীগুপ্তের প্রতিষ্ঠিত গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। ইন্দ্রপ্রস্থ কুরু মহাজনপদের রাজধানী ছিল। ইন্দ্রপ্রস্থ যেটা দিল্লি বর্তমানে, কুরু মহাজনপদের রাজধানী ছিল যেটা হচ্ছে কুরু মহাজনপদ। যে 16টি মহাজনপদ ছিল তার মধ্যে একটি। 7th শতাব্দী থেকে সমগ্র ভারত জুড়ে মিনিয়েচার যেটা চিত্রকর্ম তৈরি করা হয়েছিল। লোহা হরপ্পানদের কাছে কিন্তু অজানা ছিল। লোহা কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়নি। প্রথম আবিষ্কৃত হয়েছিল তামা, ব্রোঞ্জ এগুলি। তারপর আমরা দেখে নেব অজন্ত গুহার চিত্র কর্ম সেটা কিন্তু গুপ্ত যুগের। ইলোরা অজন্তা রয়েছে মহারাষ্ট্রে। গুপ্ত যুগের সমাজে ব্রাহ্মণদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। গুপ্ত যুগে ব্রাহ্মণবাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বা হিন্দু রেনেসাঁ বলা হয়ে থাকে। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বা হিন্দু রেনেসাঁ বলা হয়ে থাকে। তারপর হচ্ছে
সম্বত এবং বিক্রম সম্বত এর মধ্যে পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে 242 বছর। চম্পা অঙ্গ যেটা মহাজনপদের একটি রাজধানী ছিল চম্পা। প্রাক বৈদিক আর্যদের মধ্যে ইন্দ্র ছিলেন জনপ্রিয় ঈশ্বর। প্রাক বৈদিক আর্যদের মধ্যে ইন্দ্র ছিলেন জনপ্রিয় ঈশ্বর। প্রাগৈতিহাসিক যুগে প্রধান কৃতিত্ব ছিল আগুনের আবিষ্কার। প্রাগৈতিহাসিক যুগে প্রধান কৃতিত্ব ছিল আগুনের আবিষ্কার। চীনা পর্যটক হিয়াংশাং দক্ষিণ ভারতে আসেন দ্বিতীয় পুলকেশীর সময়কালে। চীনা পর্যটক হিয়ংসাংয়ের আমলে আসেন দ্বিতীয় পুলকেশীর সময়কালে। গোপথ ব্রাহ্মণ অথর্ববেদের সাথে সম্পর্কিত। গোপথ ব্রাহ্মণ অথর্ববেদের সাথে সম্পর্কিত। মহিপাল পাঞ্জাবের হিন্দু শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন। মহিপাল হচ্ছে পাঞ্জাবের হিন্দু শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এগুলি হচ্ছে চান্দেল রাজবংশের সময়কাল, এটা বর্তমানে রয়েছে মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে চোল যুগের মন্দিরের প্রবেশদ্বারকে বলা হতো গোপুরম। চোল যুগে প্রথম রাজেন্দ্র চোল যেটা চোল বংশের প্রতিষ্ঠাতা এবং গঙ্গাইকণ্ড চোল হচ্ছে সময় সবথেকে এর বিস্তার লাভ করেছিল, যিনি বাংলা দখল করার জন্য তার এই অভিযান করার ফলে তার নাম হয় গঙ্গাইকণ্ড চোল। এবং সেই সময়ে এর যে চোল যুগের যে মন্দিরগুলি ছিল তার যে প্রবেশদ্বার বা প্রবেশপথ সেগুলি গোপুরাম নামে পরিচিত ছিল। কদম্ব শাসকদের রাজধানী ছিল বনবাসী এবং দ্বিতীয় রাজধানী ছিল সেটি হচ্ছে ভালসিকা। প্রথম রাজধানী ছিল বনবাসী এবং দ্বিতীয় রাজধানী ছিল ভালসিকা। হর্ষবর্ধনের রাজত্বকালের বিবরণ লিখেছেন কিন্তু হিয়ংসান, অর্থাৎ হর্ষবর্ধনের রাজত্বকালে হিয়ংসান এসেছিলেন এবং হর্ষবর্ধন তার গ্রন্থে হর্ষবর্ধন সম্পর্কে বা হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে হিয়ংসান তার গ্রন্থে লিখেছেন। তারপরে আমরা দেখে নেব মহাবীর রাজগীরের প্রথম ধর্মোপদেশ দেন। প্রথম মহাবীর কিন্তু রাজগীরে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন মহাবীর। ইলোরাতে যেটা বর্তমানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, সেখানে পাথর কেটে কৈলাস মন্দির নির্মিত হয়েছিল প্রথম কৃষ্ণের রাজত্বকালে। করেছিল রাষ্ট্রকূট রাজবংশ। প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট রাজবংশের তিনি কিন্তু ইলোরাতে মহারাষ্ট্রের পাথর কেটে কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন। গোমাতেশ্বরের বিখ্যাত মূর্তি এবং জৈন মন্দির শ্রবণ বেলাগলায় অবস্থিত। তাহলে গোমাতেশ্বরের মন্দির এবং জৈন মন্দির এগুলি অবস্থিত শ্রাবণ বেলাগলায়। বৌদ্ধ ধম্ম তারপর সংঘ বৌদ্ধ ধর্মের তিনটে হচ্ছে রত্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন নামে পরিচিত বুদ্ধ ধম্ম এবং সংঘ। সিরিয়াদের আক্রমণের পর আরামাইক লিপি ছড়িয়ে পড়েছিল। সিরিয়াদের আক্রমণের পর আরামাইক লিপি ছড়িয়ে পড়েছিল। যেটা হচ্ছে দিলওয়ারার যে জৈন মন্দির, যেটা বর্তমানে রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ের সন্নিকটে, সেই মন্দিরটি নাগারা শৈলীর একটি উদাহরণ হচ্ছে দিলওয়ারা জৈন মন্দির। মহর্ষি বাল্মীকি সংস্কৃত ভাষায় রামায়ণকে রচনা করেছিলেন বাল্মীকি। বাংলাতে কীর্তিবাস ওঝা। চোল শাসকেরা তাদের নৌশক্তির জন্য বিখ্যাত ছিলেন। চোল শাসকরা তাদের নৌশক্তির জন্য সবথেকে বিস্তৃত এলাকা কিন্তু চোল বংশের সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিলেন। পাটনা শহরের প্রাচীনতম নাম ছিল পাটলিপুত্র। অবন্তী রাজ্যের রাজধানী ছিল বর্তমানে মধ্যপ্রদেশের উজ্জয়িন। সিন্ধু সভ্যতার সুপরিকল্পিত শহর ও দক্ষ নাগরিক সংগঠন এবং শিল্প ও স্থাপত্যের বিকাশের জন্য বিখ্যাত ছিল। ঋগ্বেদে বর্ণপ্রথার বর্ণনা কিন্তু পাওয়া যায়। প্রথম বর্ণপ্রথার যে ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থা সেটা কিন্তু ঋগ্বেদে পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার ঘোড়ার হাড়ের সন্ধান কিন্তু প্রথম
পাওয়া গিয়েছিল যে জায়গাটা, সেটা হচ্ছে সুরকোটা, হারাপ্পান সাইট সুরকোটাডাই। এরপর আমরা দেখে নেব, মনে করা হয় নিগ্রোরা প্রথম ভারতে এসেছিল আন্দামান নিকোবর দ্বীপে। এটা কিন্তু হয়ে যাবে, তাহলে নিগ্রো যে বংশোদ্ভূত যারা, তারা প্রথম কিন্তু এসেছিল আন্দামান নিকোবর দ্বীপে। পরবর্তী দেখে নেব কি রয়েছে, আরও ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন। চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলিতে জৈন ধর্ম গ্রহণ করেছিল। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ যে ধর্মটি গ্রহণ করেছিল সেটা হচ্ছে আমাদের জৈন ধর্ম। জৈন ধর্ম প্রতিষ্ঠা করেছিল। জৈনদের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, ঋষভনাথ ছিলেন প্রথম, এবং 23তম ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের যথাক্রমে পার্শ্বনাথ এবং 24তম মহাবীর বর্ধন। দুই সমুদ্রের মাঝখানে ভূমি যখন জয় করার সময় কৌটিল্য চক্রবর্তী শব্দটি ব্যবহার করেছিলেন। অর্থাৎ চক্রবর্তী শব্দটি কখন ব্যবহার করেছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত? যখন দুটি সমুদ্রের মাঝখানের যে ভূমি সেটা জয় করার সময়। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে এসেছিলেন। এটি ইম্পর্টেন্ট। আলেকজান্ডার গ্রিক দূত, মেসোডোনীয় রাজার না 326 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, যেটা হচ্ছে আপনার হয়ে যাবে কোথায় না, যেটা হচ্ছে পুরু নদীর বা পুরুষিনী। খাজুরাহো মন্দিরটি চান্দেল রাজাদের, খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস বা খাজুরাহো টেম্পলস চান্দেল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। বুদ্ধ মল্ল প্রজাতন্ত্রে মহাপরিনির্বাণ লাভ করেন। তাহলে গৌতম বুদ্ধ যেখানে মহাপরিনির্বাণ এবং মহাভিনিষ্কামের মধ্যে যে মহাপরিনির্বাণ লাভ করেছিল সেটা হচ্ছে মল্ল প্রজাতন্ত্রে। রাষ্ট্রকূট রাজবংশ ইলোরা কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন। রাষ্ট্রকূট যে রাজবংশ, তারা বর্তমান মহারাষ্ট্রের যে ইলোরার কৈলাসনাথ মন্দির, সেটা কিন্তু প্রথম কৃষ্ণ তিনি ওখানে প্রতিষ্ঠা করেছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কলিঙ্গ যুদ্ধ করেন 261 খ্রিস্টপূর্বাব্দে, তারপরেই কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন চণ্ডাশক। তারপর হচ্ছে কনিষ্ক কুষাণ রাজবংশের অন্তর্গত। কনিষ্ক হচ্ছে কুষাণ রাজবংশের অন্তর্গত। প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। তারপরে আমরা দেখে নেব মোট 18টি পুরাণের সংখ্যা মোট হচ্ছে 18টি। হিয়াংসাং একজন চীনা তীর্থযাত্রী ছিলেন যিনি হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন। হিয়াংসাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। তারপর হচ্ছে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম হচ্ছে পল্লব রাজবংশের রাজধানী। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটাও বিহারে, এটা হচ্ছে ধর্মপাল। হোমোসাপিয়েন্সের প্রধান অস্ত্র ছিল ম্যানুয়াল কুঠার, অর্থাৎ এই যে আদিম মানব, তার প্রধান অস্ত্র ছিল হাত কুঠার, যেটা ম্যানুয়াল কুঠার। অহিংস ছিল জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, অর্থাৎ জৈন ধর্মের প্রধান নীতি ছিল অহিংসা। আলবিরনি প্রথম মুসলিম যিনি পুরাণের অধ্যয়ন করেছিলেন, তিনি হলেন আলবিরনি। কনিষ্ক দ্বিতীয় অশোক নামেও পরিচিত ছিলেন। কনিষ্ক দ্বিতীয় অশোক নামেও পরিচিত ছিলেন। জৈন সাহিত্যকে আগাম ডাকা হয়। জৈন সাহিত্যকে আগাম ডাকা হয়। ঋগ্বেদে মোট 1028টি স্তোত্র রয়েছে বা আছে। সাঁচি স্তূপ অশোক দ্বারা নির্মিত হয়েছিল। মধ্যপ্রদেশের সাঁচি যে স্তূপ, সেটা অশোক নির্মাণ করেছিলেন। অবন্তিকা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর পূর্ব নাম। সোম আর্যদের একটি গুরুত্বপূর্ণ পানীয় ছিল, সেটি হচ্ছে সোম, যেটা আর্যদের একটি গুরুত্বপূর্ণ পানীয় ছিল। এটি উদ্ভিদ থেকে তৈরি করা হয়েছিল। তারপরে আমরা দেখে নেব অশ্বঘোষ
কনিষ্কের সমসাময়িক ছিলেন অশ্ব ঘোষ। গৌতম বুদ্ধের পূর্ব জন্মগুলিকে জাতক কাহিনীতে চিহ্নিত করা হয়েছে। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন কপিলা। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা ছিলেন কিন্তু কপিল বা কপিলা, এবং গৌতম বুদ্ধের পূর্ব জন্মগুলিকে জাতক কাহিনীতে চিত্রিত করা হয়েছে। তারপর আমরা দেখে নেব জালালউদ্দিন ফিরোজ খিলজি। 1290 সালের 13 জুন খিলজি রাজবংশ প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন ফিরোজ খিলজি। তিনি খিলজি রাজবংশ প্রতিষ্ঠা করেন 13 জুন 1290 সালে। কুয়াত উল ইসলাম, এই যে মসজিদটি, এটি নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এছাড়াও তিনি কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন। আর্যরা ভারতে এসেছিলেন 2500 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দে। আর্যরা ভারতবর্ষে এসেছিলেন 2500 থেকে 1800 বিফোর খ্রিশ্চিয়ানস, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে। তারপর আমরা দেখে নেব মল্ল প্রজাতন্ত্রে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন মল্ল প্রজাতন্ত্রে। মিলিন্দ পানহা, এটি একটি পালি গ্রন্থ, পালি ভাষায় লিখিত হচ্ছে মিলিন্দ পানহা। সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতি বা আদি শিবের পূজা করত। সিন্ধু সভ্যতার লোকেরা আদি শিবের বা পশুপতির পূজা করত। রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন। তারপরে আমরা দেখে নেব জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন ঋষভদেব বা ঋষভনাথ। তারপরে আমরা দেখে নেব যেটা হরপ্পাবাসীরা সর্বপ্রথম তুলা উৎপাদন শুরু করেন। তারপরে কুষাণ যুগে শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ বিকাশ ঘটেছিল। হর্ষবর্ধনের সময়ে নালন্দা ছিল মহাযান বৌদ্ধের শিক্ষা কেন্দ্র। যে হিনযান এবং মহাযান ছিল, তার মধ্যে হর্ষবর্ধনের সময় নালন্দা সেটা মহাযানপন্থীদের শিক্ষা কেন্দ্র ছিল। আর্য সমাজের 4টি বর্ণ নিয়ে গঠিত হয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর্যদের ভাষা ছিল সংস্কৃত। বিশ্ববিখ্যাত নটরাজ মূর্তিটি চোল যুগের সাথে সম্পর্কিত। বিশ্ববিখ্যাত নটরাজ যে মূর্তিটি, সেটা হচ্ছে চোল যুগের সাথে সম্পর্কিত। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা। রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এগুলি তিনি লিখেছিলেন। কনিষ্কের আমলে গান্ধার শিল্পকর্মের বিকাশ ঘটে। কনিষ্কের আমলে গান্ধার শিল্পশৈলীর বিকাশ সব থেকে বেশি হয়েছিল। তারপর হচ্ছে লোকায়াত। দর্শন চার্বাকের সাথে সম্পর্কিত হচ্ছে লোকায়াত। অজাতশত্রুর ডাকনাম ছিল কুনিক। অজাতশত্রুর ডাকনাম ছিল কুনিক, যেটা হচ্ছে আঙুলের কালশিটে, এটার অর্থ কুনিক। বেদ ব্যাস মহাভারত রচনা করেছিলেন, তিনি হলেন বেদব্যাস। মহাভারত রচনা করেন। পতঞ্জলি যোগ দর্শনের প্রবর্তক। তারপর হচ্ছে কনিষ্ক দ্বিতীয় অশোক নামেও পরিচিত ছিলেন। সংস্কৃত ছিল গুপ্ত শাসকদের সরকারি ভাষা। গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। গুপ্ত যুগে সোনায় সর্বাধিক সংখ্যক মুদ্রা জারি করা হয়েছিল কিন্তু গুপ্ত যুগে। সবথেকে স্বর্ণ মুদ্রা যে যুগে সর্বাধিক সংখ্যক মুদ্রা জারি করা হয়েছিল, সেটা হচ্ছে গুপ্ত যুগে। তারপর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি গুরু চাণক্য তক্ষশিলার সাথে যুক্ত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা বিষ্ণু শর্মা। ভীমবেটকা মহাগুহাগুলি প্রায় 30,000 বছরের পুরাতন। ভীমবেটকা মধ্যপ্রদেশের। তারপর আমরা দেখে নেব মহাবলীপুরমের রথনাথ মন্দিরগুলি পল্লব শাসক প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে নির্মিত হয়েছিল। মুদ্রাক্ষস বিশাখ দত্ত রচনা করেন। এরপরে হচ্ছে সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, অশোকের সময় নির্মিত হয়েছিল। বিখ্যাত লিঙ্গরাজ মন্দির, যেটা ভুবনেশ্বরে রয়েছে, উড়িষ্যার।
ম্যাক্স মুলার ছিলেন একজন জার্মান পণ্ডিত। ম্যাক্স মুলার একজন জার্মান ঐতিহাসিকবিদ। তারপর হচ্ছে অমরকোষ, এটি ছিল সাংস্কৃতিক যে অভিধান, সেটি অমরকোষ নামে পরিচিত। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থেনিস ভারতে আসেন, যিনি ইন্ডিকা গ্রন্থেও রচনা করেছিলেন। তারপরে হচ্ছে যেটা রয়েছে কালহেরি, যেটা রয়েছে 100টি গুহা নিয়ে গঠিত মুম্বাই শহরের পশ্চিম অংশে কানহেরি গুহা রয়েছে। কানহেরি তাহলে কোথায় রয়েছে? 100 গুহা নিয়ে গঠিত মুম্বাই শহরের পশ্চিম অংশে কানহেরি গুহা। কার্নাল শহর মহাভারতে কুন্তির জ্যেষ্ঠ পুত্র কর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কুন্তির জ্যেষ্ঠ পুত্র কর্ণ কিন্তু কার্নাল শহরে মহাভারতে প্রতিষ্ঠা করেছিলেন। জ্যেষ্ঠ পুত্র কর্ণ প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে কর্নাল শহর। তারপরে হচ্ছে আমরা দেখে নেব উদয়গিরি শিলাকাটা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে আমরি সিন্ধি প্রদেশে অবস্থিত। আমরি হচ্ছে সিন্ধি প্রদেশে অবস্থিত। নন্দদের আমলে খ্রিস্টপূর্ব 326 সালে উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডারের আক্রমণ সংঘটিত হয়েছিল। বজ্রযান বৌদ্ধ ধর্মের একটি সম্প্রদায়। বজ্রযান, যেটা হেনযান, মহাযান, তারপর হচ্ছে বজ্রযান। এরপরে হচ্ছে আমরা রাজতরঙ্গিনী লিখেছিলেন কলহন। মহেঞ্জোদারোতে একটি বড় শস্য ভাণ্ডারের অবশিষ্টাংশ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। অশোক দেবনাম প্রিয়দর্শী নামেও পরিচিত ছিলেন। তিনি হচ্ছেন চণ্ডাশোক বা দেবনাম প্রিয়দর্শী বা দেবতাদের প্রিয় নামে পরিচিত ছিলেন। কামশত্রু বাৎসায়ন লিখেছেন কামশত্রু। কৌটিল্যের অর্থশাস্ত্র ছিল রাষ্ট্রীয় নৈপুণ্য, অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল নিয়ে কাজ করে। যেটা হচ্ছে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র, যেখানে রাষ্ট্রীয় নৈপুণ্য, অর্থনীতি এবং সামরিক কৌশল নিয়ে কাজ করে। পঞ্চতন্ত্র রচনা করেন বিষ্ণু শর্মা। রাজগৃহ ছিল হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা। রাজগৃহ ছিল রাজধানী হর্ষঙ্ক রাজবংশের। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। বৌদ্ধ সাহিত্যে পালি ভাষা রচিত হয়েছিল। বৌদ্ধ সাহিত্য পালি ভাষায় লেখা। মার্কো পোলো ছিলেন একজন ইতালীয় ভ্রমণকারী, ভারতীয় মার্কো পোলো। তারপরে আমরা দেখে নেব অর্থশাস্ত্র কৌটিল্য রচনা করেছিলেন। অর্থশাস্ত্র কৌটিল্য রচনা করেন কুষাণ দেব রায়। তুলুভ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন কুষাণ দেব রায়। মহেঞ্জোদারোতে বৃহৎ শস্যাগার রয়েছে। মহেঞ্জোদারোতে কদম্ব রাজাদের রাজধানী ছিল বানভাসী। মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন দ্বারা রচিত হচ্ছে মত্তবিলাস প্রহসন। গৌতম বুদ্ধ বোধ গয়ায় জ্ঞান লাভ করেন। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোদন। ভারতে আসা প্রথম বিদেশি রাজদূত ছিলেন মেগাস্থেনিস, যিনি ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তিনি এসেছিলেন। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় পুলকেশীর শাসনকালে রবি কীর্তি আইহল প্রশস্তি তৈরি করেছিলেন। দ্বিতীয় পুলকেশীর শাসনকালে রবি কীর্তি। রাসলীলা নৃত্য ভগবান কৃষ্ণের সাথে যুক্ত হচ্ছে। রাসলীলা নৃত্যটি কৃষ্ণের সাথে যুক্ত। চাণক্যের অন্যান্য নাম যেগুলি ছিল সেগুলো হচ্ছে বিষ্ণুগুপ্ত বা বিষ্ণু শর্মা বা কৌটিল্য। আসামের কামরূপে প্রাচীন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। আসামের কামরূপে। নেক্সট আমরা দেখে নেব মালবিকাগ্নিমিত্রম। এটি একটি কালিদাসের লেখা। এছাড়াও কুমার সম্ভব রয়েছে, বিক্রমবর্ষীয়ম রয়েছে, মেঘদূতম রয়েছে। কাঞ্চিপুরামের কৈলাসনাথ মন্দিরগুলি পল্লব শাসনকালে নির্মিত হয়েছিল। কাঞ্চিপুরামের কৈলাসনাথ মন্দির। প্রাচীনকালে অবধ
কৌশল নামে পরিচিত ছিল বা কৌশল নামে পরিচিত ছিল অবধ বা অবধ, সেটি প্রাচীনকালে অকৌশল নামে পরিচিত। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির পল্লব শাসনকালে নির্মিত হয়েছিল। তারপরে আমরা দেখে নেব যেগুলি, সেগুলো হচ্ছে মহাভারতের সঞ্জয়, যিনি মহাভারতের যুদ্ধ দেখতে যেটা দব্য দৃষ্টি দিয়ে আশীর্বাদ পেয়েছিলেন, দব্য দৃষ্টি দিয়ে আশীর্বাদ পেয়েছিলেন, এবং তিনি অন্ধরাজ্য ধৃতরাষ্ট্রকে দৃশ্যে দৃশ্যে তা ব্যাখ্যা করেছিলেন। বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। তারপরে আমরা দেখে নেব জেমস প্রিন্সেপ, একজন ইউরোপীয় পণ্ডিত, যিনি অশোকের যে আদেশের ব্যাখ্যা করেছিলেন, জেমস প্রিন্সেপ 1837 সালে। তারপর আমরা দেখে নেব মাদুরাই শহরে বিখ্যাত মীনাক্ষী মন্দির রয়েছে, তামিলনাড়ুর মাদুরাই শহরে মীনাক্ষী মন্দির রয়েছে। অভিধম্ম পিটক এবং বিনয় পিটক এবং সুত্ত পিটক, এগুলি ছিল বুদ্ধের নীতি। তারপর হচ্ছে সিন্ধু উপত্যকা আবিষ্কৃত হয়েছিল। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা। বিখ্যাত উত্তর মেরুর শিলালিপি চোল রাজবংশের অন্তর্গত। ভারতের প্রাচীন নীতিবাক্য সত্যমেব জয়তে ভারতের প্রতীকের নিচে খোদাই করা হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। মহেঞ্জোদারোতে একজন নর্তকের ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে, সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে নর্তকের ব্রোঞ্জ মূর্তি সেটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সম্রাট অশোক একটি স্তম্ভ সারনাথে অবস্থিত, যা 250 খ্রিস্টাব্দে অশোক নির্মাণ করেছিলেন সারনাথ। তারপর হচ্ছে নরসিংহবর্মন দ্বিতীয় মহাবলীপুরামের বিখ্যাত সমুদ্র সৈকত নির্মাণ করেছিলেন। দ্বিতীয় মহাবলীপুরাম নরসিংহবর্মন প্রতিষ্ঠা করেছিলেন। খাজুরাহোর মন্দিরগুলি, মহাদেব মন্দিরটি ভগবান শিব দ্বারা উৎসর্গকৃত। বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক এবং চন্দ্রগুপ্ত মৌর্য হলে প্রতিষ্ঠাতা। তিনি তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গের হাতে নিহত হন এবং শুঙ্গ বংশ তারপর শুরু হয়েছিল। আধুনিক পাটনার সংলগ্ন পাটলিপুত্র ছিল প্রাচীন ভারতের একটি শহর, যা মূলত মগধের শাসক অজাতশত্রু 490 খ্রিস্টপূর্বাব্দে গঙ্গা নদীর কাছে একটি ছোট্ট দুর্গ, যেটা হচ্ছে পাটলি গ্রাম হিসেবে তৈরি করেছিলেন। সেটি ছিল বর্তমান পাটনা। চালুক্য রাজবংশ ভেসারা শৈল মন্দির স্থাপত্য প্রবর্তন করেন। চালুক্য রাজবংশ ভেসারা শৈল মন্দির স্থাপত্য প্রবর্তন করেন। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তারপর হচ্ছে মাধবাচার্য, যিনি দ্বাদশ শতকে মাধব নিদান লিখেছিলেন, যাতে রোগ নির্ণয়ের উপর 69টি অধ্যায় রয়েছে। গণাঢ্যের বৃহৎ কথা ছিল পৈশাচী ভাষায় লেখা, তাহলে গণাঢ্য লিখেছিলেন বৃহৎ কথা। বরাহমিহিরের হচ্ছে বৃহৎ সংহিতা এবং বৃহৎ কথা হচ্ছে গণাঢ্যের লেখা, যেটা পৈশাচী ভাষায় লেখা। জেমস প্রিন্সেপ ব্রাহ্মী এবং খারিস্টি এই দুটি লিপি পাঠোদ্ধার করেন, যা পূর্বে শিলালিপির জন্য ব্যবহৃত হতো। হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণু মহাবিশ্বের সংরক্ষণকারী ও রক্ষাকারী বলে মনে করা হয়। তারপর হচ্ছে যজুর্বেদ, সেটা দুটি ভাগে বিভক্ত ছিল। যজুর্বেদ প্রত্নতাত্ত্বিক বি লাল 1951 থেকে 52 মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন করেন। বি লাল মহাভারত অনুসারে ভীম এবং হিন্ডিবার নাতি ছিলেন, তিনি হচ্ছেন বারবারিকা। এরপর আমরা দেখে নেব থেরিগাথা হলো একটি বৌদ্ধ পাঠ, যা সুত্ত পিটকের অংশ, যা হলো ভিক্ষুণীদের দ্বারা রচিত শ্লোকের সংকল্প। মৌর্য শাসনকালে সুবর্ণগিরি প্রদেশকে কর্ণাটকের সোনার খনির কেন্দ্র হিসাবে বিবেচনা করা হতো। থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরকে
মহান চোল মন্দিরসমূহ বা গ্রেট লিভি চোল টেম্পলস বলা হয়। আধুনিক অন্ধ্রপ্রদেশের একটি অংশ যা ওয়াঙ্গালের রানী রুদ্রদামনের কাকাতিয়া রাজবংশের অন্তর্গত ছিলেন। দিল্লি শহরটি পাণ্ডবরা প্রথম প্রতিষ্ঠা করেন, এর নাম দিয়েছিলেন ইন্দ্রপ্রস্থ। তারপর আমরা দেখে নেব সঙ্গম সাহিত্যে তামিল শাস্ত্রীয় ভাষা রচিত হয়েছিল। নেক্সট হচ্ছে রাজা সিংহ বিষ্ণু পল্লব রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের প্রথম মসজিদ চেরামন যেটা হচ্ছে জমা মসজিদ। এই পর্যন্ত এই ক্লাসটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।